এখানে তীব্র প্রশ্ন আর তর্কে খুলে যাবে সব মুখোশ। না, খেলা হবে না, প্রশ্ন হবে, তর্ক হবে শীত দ্বারা সোজা রেখে। প্রতি সোম থেকে শুক্রবার রাত ঠিক 8টায় 24 আওয়ার্স টিভিতে আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন, রংহীন ভাবনার রংবাজি। জিডি পরিচালিত বেস্ট আন্নুর মডেল স্কুল, সঠিক শিক্ষার নির্ভরযোগ্য ঠিকানা। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদা জুড়ে প্রকৃতির মনোরম পরিবেশে আধুনিক শিক্ষার যাবতীয় সুযোগ নিয়ে গড়ে উঠেছে বেস্ট আন্নুর মডেল স্কুল। শুধু শিক্ষার আলো পৌঁছে দিয়ে আমরা থেমে থাকি না, আত্মপ্রেরিত মানুষের পাশে সাহায্যের হাতও বাড়িয়ে দিই। স্বাস্থ্য পরিষেবা থেকে মানুষের যে কোনো প্রতিকূলতায় পাশে থাকার অঙ্গীকার বেস্ট আন্নুর মডেল স্কুলের। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি চলছে। আজই যোগাযোগ করুন 9735920185 নম্বরে অথবা 9775866637 অথবা 9932225682 এই নম্বরে। অনুপম অনলাইন নিবেদন করছে বেস্ট আন্নুর মডেল স্কুল, পাশে থাকার অঙ্গীকার। নমস্কার, আমি অনুপম কাঞ্জিলাল। আজকের অনুপম অনলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ঠিক এমন একটা সময় আমরা দাঁড়িয়ে রয়েছি যখন করোনার প্রকোপ একেবারে ঝড়ের গতিতে বাড়ছে। চিকিৎসকরা প্রায় সকলেই বারবার সতর্ক করছেন এই সময় জনস্বাস্থ্যকে উপেক্ষা করা বড় বিপদ ডেকে আনতে পারে। কিন্তু তৎসত্ত্বেও আমরা বারবার দেখছি এই জনস্বাস্থ্যের বিষয়টা বারবার উপেক্ষিত হচ্ছে। এখনো গঙ্গাসাগর মেলা হবে বলেই আমরা জানি, যদিও কিছু বিধিনিষেধ আরোপ করছে, শেষ পর্যন্ত কোথায় যাবে আমরা জানি না। নির্বাচন হবে, সেখানে ভিড় সমাগম সমস্ত কিছুই চলবে। উপেক্ষিত হবে জনস্বাস্থ্য, মানুষের স্বাস্থ্যের বিষয়টি। আমাদের যারা প্রশাসনের অভিভাবক, যারা প্রশাসনের মাথা, তারা কি কোনোদিন সেভাবে ভেবেছেন, ভাবেন? বারবার করে আমরা দেখেছি এই করোনা মোকাবিলায় আমাদের প্রশাসনের মাথারা একটাই সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হচ্ছে লকডাউন। অধিকাংশ চিকিৎসক সংগঠন যাকে বলেছেন পরিকল্পনাহীন লকডাউন। বারবার করে বলা হয়েছে লকডাউনের মাধ্যমে সময় নেওয়া হয় এবং সেই সময় যাতে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা যায় সেই ব্যবস্থা করতে হয়। আমাদের এখানকার চিকিৎসকরা পরিষ্কার জানাচ্ছেন সেরকম কোনো ব্যবস্থা হয়নি, করা সম্ভব হয়নি। কেন হয়নি? উত্তরটা সকলেরই জানা। আমরা তো বারবার এই বিষয়টির উপরে আলোকপাত করতে বাধ্য হই। কেন বারবার মানুষের স্বাস্থ্যের বিষয়টা উপেক্ষিত হয়? কখনো ধর্ম, কখনো ভোট, রাজনীতি, আসলে সর্বোপরি রাজনীতি চাপে বারবার উপেক্ষিত হয় মানুষের স্বাস্থ্য। এই বিষয়টা নিয়ে আজকে একটু অন্যরকম করে আলোচনা করতে চাইব যে জনস্বাস্থ্যকে উপেক্ষা করে, মানুষের স্বাস্থ্যকে এভাবে উপেক্ষা করেও কিভাবে রাজনীতি চেপে বসতে পারে। রাজনীতির যারা মাথা, তারা নিজেদের ঠিক রাখতে পারেন, কেন জনরোষ তৈরি হয় না? কোথায়? কারণটা কি? চিকিৎসকরাই বা কি বলছেন আমরা একটু বোঝবার চেষ্টা করব। সামগ্রিক বিষয়টা যদি একটু আলোচনায় আনা যায়। এ বিষয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে যারা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আসুন প্রথমেই তাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন দুজন চিকিৎসক হিসেবে খুব পরিচিত মুখ, ডক্টর পুণ্যব্রত গুণ এবং চিকিৎসক অরিন্দম বিশ্বাস। শুধুমাত্র চিকিৎসক নন, তাদের ব্যক্তিগত মতামত তারা খুব দ্ব্যর্থহীন ভাষায় বারবার করে বলে এসেছেন। আমার এই অনুষ্ঠানে একাধিকবার এসেছেন দুজনেই এবং তাদের মতামত কোনো রকম কুণ্ঠা না রেখেই বলেছেন কি বাস্তব পরিস্থিতি, বারবার সে বিষয়ে সতর্ক করেছেন। আজকেও তাই তাদের আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রতিনিধি অশোক ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী এবং আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমি মূলত যে বিষয়টার উপরে আলোকপাত করতে চাইব, বুঝতে চাইব যে কেন স্বাস্থ্যের বিষয়টা উপেক্ষিত হবার পরেও আমাদের যারা অভিভাবক, প্রশাসনের যারা অভিভাবক, তারা সেভাবে উদ্বিগ্ন হন না, উৎকণ্ঠা প্রকাশ করেন না। তাদেরকে সত্যি এই বিষয়টা কোনো বিপদ বলে মনে হয়? সত্যি কি সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে তাদের চাপে ফেলতে পারেন? যদি পারতেন তাহলে এত সহজে এই বিষয়টাকে উপেক্ষা করতে পারতেন তারা? গোটা বিষয়টায় বোধহয় আমাদের একটু বোঝবার দরকার আছে। আপনাদের সবার কাছে আলোচনা
আলোচনার জন্য আসব, তবে তার আগে গঙ্গাসাগর মেলা নিয়ে কি হচ্ছে, যে আবারও একটা বিপদের মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি একেবারে তুঙ্গে, বিভিন্ন জায়গাতে সমাগম শুরু হয়েছে। তার টুকরো টুকরো কয়েকটা ছবি দেখি আমরা আলোচনায় আসব। দেখে নিন সেই ছবি। আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে দূরত্ববিধি মানতে হবে, বিধিনিষেধ মেনে মেলা করতে হবে। কিন্তু সত্যি কি সম্ভব, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সেখানে এই ধরনের বিধিনিষেধ আরোপ করা বা প্রয়োগ করা সম্ভব হবে? এখান থেকে বড় বিপদ হবে না তো? চিকিৎসকদের একটা বড় অংশই কিন্তু এই বিপদ সম্পর্কে বারবার সতর্ক করেছেন, বারবার বলেছেন। তৎসত্ত্বেও এক অজানা কারণে এই গঙ্গাসাগর মেলার ব্যাপারে প্রশাসন খুব সাহসী সিদ্ধান্ত নিতে পারেনি। বরং আমরা দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সাংবাদিক সম্মেলন করে নবান্ন থেকে বলছেন যে আমাদের আরও বড় সিদ্ধান্ত নিতে হতে পারে যদি ঊর্ধ্বগামী হয় সংক্রমণ, তাহলে সেই বড় সিদ্ধান্ত কি না আমাদের আশঙ্কা বা আমাদের উদ্বেগ হয়তো লকডাউনের কথাই তিনি বলছেন। কিন্তু সেদিনকেই তাদেরই সরকারের প্রতিনিধি হিসেবে আদালতে গিয়ে সওয়াল করা হয়েছে গঙ্গাসাগর মেলার পক্ষে। বিচারক যখন জানতে চেয়েছে কি কি ব্যবস্থা নেওয়া হয়, তখন আদালতে গিয়ে সরকার পক্ষের থেকে বলা হয়েছে যে সাগরের নোনা জলে নাকি করোনা হয় না। চিকিৎসকরা এটা নিয়ে কটাক্ষ করেছেন। তারা বলেছেন যে এই ধরনের সিদ্ধান্ত তিনি জানলেন কি করে, বা তিনি জনস্বাস্থ্য বিষয় কি জানেন। কিন্তু তৎসত্ত্বেও আমরা যেটা দেখেছি যে বারবার করে এই বিষয়টা চলছে। আজকে শেষ যে খবর আমরা পাচ্ছি তাতে কিছুটা অন্যরকম রায় আদালত দিয়েছে। বলেছে যে 50 জনের বেশি সমাগম হবে না। আমরা জানি না 50 জনের বেশি সমাগম হবে না, তাহলে গঙ্গাসাগর মেলাটা কি করে হবে? গোটা বিষয়টা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আমি প্রথমেই আসবো ডাক্তার পূর্ণব্রত গুণের কাছেই প্রথম আসবো। ডাক্তার গুণ, আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে ঠিক এই মুহূর্তে গঙ্গাসাগর মেলা, নির্বাচন, আপনারা তো বারবার করে বলেছেন বিপদটাকে আরো বাড়িয়ে দেবে না? যেভাবে সংক্রমণটা বাড়ছে একেবারে ঝড়ের গতিতে, যেখানে বারবার করে বলা হচ্ছে সমাগম আটকানো উচিত, রাজনৈতিক দল বা প্রশাসনের যারা মাথায় রয়েছেন তাদের তো এ বিষয়ে আরো দায়িত্ব সচেতন হওয়া উচিত ছিল। আমাদের দুটো ফোরাম, একটা হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, যাতে 5টি সংগঠন একসঙ্গে আছে। সেই জয়েন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা ঠিক 7 দিন আগে গত মঙ্গলবার সকালবেলা মুখ্যমন্ত্রীকে একটা মেল করেছিলাম, আর তার সঙ্গে আমরা একটা অনলাইন পিটিশনও শুরু করেছিলাম। সেই পিটিশনে এই মুহূর্তে আমি দেখলাম আমাদের 9,577 জন তাতে সই করেছেন। আমাদের যেটা বক্তব্য ছিল যে যেভাবে পুরসভা নির্বাচন, যেভাবে 25শে ডিসেম্বর উদযাপন, 31শে ডিসেম্বর উদযাপন এবং 1 জানুয়ারি উদযাপনের ফলে আমাদের করোনা সংক্রমণের সংখ্যা বেড়েছে, তার চেয়েও ভয়াবহ একটা অবস্থা হতে চলেছে যদি গঙ্গাসাগর মেলাটাকে অ্যালাউ করা হয়। আমরা মুখ্যমন্ত্রীকে এটাও মনে করিয়ে দিয়েছিলাম যে গঙ্গাসাগরে যে মানুষেরা আসবে, সেই মানুষেরা কিন্তু কেবলমাত্র আমাদের রাজ্যের মানুষ নন, একদমই বাইরের রাজ্য থেকেও পুণ্যার্থীরা আসবেন এবং তারা এসে সংক্রমণ নিয়ে ফিরে যাবেন নিজের রাজ্যে। সারা দেশে করোনা সংক্রমণকে বাড়ানোর দায়িত্ব এসে পড়বে আমাদের রাজ্যের ওপর। তো এই আমি যেটা বলেছি বারবার, সেই 1.5 বছর ধরে আমাদের মেল, আমাদের চিঠি, কোনো কিছুর উত্তর পাই না আমরা, না মুখ্যমন্ত্রীর কাছ থেকে, না মুখ্য সচিবের কাছ থেকে। কখনো কখনো স্বাস্থ্য সচিবের কাছ থেকে উত্তর পাওয়া যায়, কিন্তু মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায় না। এর মধ্যে ডক্টর অভিনন্দন মণ্ডল একটি জনস্বার্থ মামলা করেছিলেন হাইকোর্টে। তাতে আমার সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, তারা তাতে পার্টি হয়। হাইকোর্টের রায় হলো যে গঙ্গাসাগরের যে এরিয়া, সেই এরিয়াটাকে
নোটিফাইড এরিয়া করা হোক। তো নোটিফাইড এরিয়া মানে হচ্ছে সেখানে 50 জনের চেয়ে বেশি জনসমাগম হতে পারবে না। তো 50 জন যদি সমাগম হতে পারে, তাহলে আর মেলা কেমন করে হবে? সরকার পক্ষের যে উকিল, তিনি তার বক্তব্যে বলেছিলেন হিয়ারিং এর প্রথম দিনে যে 20,000 মানুষ নাকি গঙ্গাসাগরে পৌঁছে গেছেন এবং 30,000 মানুষ রাস্তায় আছেন। তো এটা যদি হয়ে থাকে তাহলে এই 50 জন লোকজন, 50 জনের যে গল্পটা, সেটাকে কেমন করে সম্ভব হবে? তো হাইকোর্ট একদম বসে আছে এরকম নয়। হাইকোর্ট গতকাল যারা এই কেসে যারা পার্টি ছিলেন তাদের নিয়ে হাইকোর্টের একটা মিটিং হয়েছে, একটা কমিটি তৈরি করা হয়েছে দেখার জন্য যে হাইকোর্টের রায় অনুযায়ী কাজকর্ম হচ্ছে কিনা। তো অবস্থাটা এইটাই, মানে সরকারকে কেন আমরা যুক্তির কথা বললে তারা শুনবেন না, কেন আমাদের বারবার আদালতের দ্বারস্থ হতে হবে? 2020-তে যেরকম দুর্গাপূজার আগে, কালী পুজোর আগে আমাদেরকে যেতে হয়েছিল আদালতে, সেটার কেন বারবার প্রয়োজন হবে? কেন তারা আমাদের যুক্তির কথাগুলো শুনবেন না? এইটা আমাদের কাছে পরিষ্কার নয়। আর এটা তো হ্যাঁ, দেখা যাচ্ছে যে কি হারে মানুষ সংক্রামিত হচ্ছেন, এটা তো আমরা যেমন দেখতে পাচ্ছি, সরকারের কাছে তো ব্যাপারটা অজানা নয়। একদমই সরকারের কাছে গোটা বিষয়টা পরিষ্কার। সরকার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে, আমাদের আরো কড়া সিদ্ধান্ত নিতে হতে পারে। অথচ তারই প্রশাসন কেন এ ব্যাপারে সাহসী সিদ্ধান্ত নিতে পারে না? গঙ্গাসাগর মেলা কিংবা ভোটের ব্যাপারে সাহসী সিদ্ধান্ত নিতে পারে না? সেটা নিয়ে আমাদের প্রশ্ন তো থাকছেই। আমরা সেই প্রশ্নটা আলোচনা করবো। আমি ডাক্তার অরিন্দম বিশ্বাসের কাছে আসবো। অরিন্দম বাবু, আপনার কাছে আপনি শুনলেন ডাক্তার গুণ পরিষ্কার জানিয়ে দিলেন যে তাদের পক্ষ থেকে তারা বলেছিলেন, এবং তার প্রশ্ন খুব মানে এই প্রশ্নটা আমাদেরও ভাবায় যে বারবার কেন যুক্তির কথাটা সরকার শুনবে না কেন? সরকার যখন বুঝতে পারছে যুক্তির কথাগুলো উপেক্ষা করে কেন সরকার? সেখানে তো সরকারের ভাবমূর্তি, সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলছে, এই বিষয়গুলো সামনে এসে পড়ে। তৎসত্ত্বেও সরকার শোনে না কেন? সরকারকে শোনানো যায় না কেন? একজন ডাক্তার এবং এই মুহূর্তে একজন নাগরিক আন্দোলনের প্রতিনিধি হিসেবে আপনি কি বলবেন? কারণ কিছুটা দোষ আমাদেরও আছে, আমরা শুনতে চাই না। ঘটনাটা হচ্ছে, আমি আর ডক্টর গুণ হয়তো একটা দলে আছি, আরেকটা দল আছে, বা আমি রাজনৈতিক দলের কথা বলছি না, এক শ্রেণীর মানুষ আছে যারা 24 তারিখও ফুর্তিটা করেছেন, 31 তারিখও ফুর্তি করেছেন, দুর্গাপুজো ফুর্তি করেছেন, এবং গঙ্গাসাগর মেলাতেও একটু ডুবিয়ে নিয়ে নিজেদেরকে ফুর্তি করতে চান। এরকম একটা শ্রেণীর মানুষ আছে যাদের জন্য সরকার ভাবে আমরা তাদেরই বেশি প্রতিনিধি, আমরা তাদের বেশি কাছে, সেই জন্য তাদেরকে খুশি করতে হওয়ার একটা দরকার তো, প্রয়োজন তো আছে। আর তারপর নির্বাচন আছে, ভোট আছে, ওই করতে দিলাম না যদি কেউ ইস্যু তোলে। আমার বক্তব্য হচ্ছে ইস্যু তোলার কিন্তু কোনো জায়গা নেই, কারণ ঘটনাটা হচ্ছে উত্তরাখণ্ড মকর সংক্রান্তিতে স্নান বন্ধ করে দিয়েছে। তো সেইটা তো একটা বড় উদাহরণ ছিল যে আজকে এই অবস্থা বুঝে তারাও বন্ধ করেছে। সুতরাং আমাদের এটা তো পরিষ্কার যে আজকে যে অবস্থা দুর্গাপুজোর পর থেকে হচ্ছে, এই ঘটনা কিন্তু আমি দেখছিলাম উড়িষ্যা সরকারও জানিয়ে দিয়েছে মকর কোনো স্নান হবে না, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী বলছেন যে যার যদি ধর্ম পালন করতে হয় বাড়িতে বসে পালন করুন, অন্তত এবারটা। দেখুন, রাজনীতি তো মানুষের নীতি নিয়ে এগোনো, আর মানুষের সেবাদান করা, মানুষের যাতে মানুষ বিপদগ্রস্ত না হয় সে বিষয়গুলো চিন্তা করা, কিন্তু সেই চিন্তাগুলো উবে গেছে। আমরা চিকিৎসক, সব চিকিৎসকই একটা কথা বলেছে, জনসমাগম থেকে দূরে থাকো, জনসমাগম শেষ না করলে কোভিডের এই শৃঙ্খলটা ভাঙা সম্ভব নয়। তো একটা কথা স্পষ্ট, এই জিনিস, এই উদ্যম কিন্তু আজকে শুরু হয়নি। দুর্গাপুজোর পর থেকে আপনি দেখুন, দুর্গাপুজোর পরে কেন জানতে পাইনি, কারণ টেস্টই হয়নি। ডাক্তাররাও আমরা অত বেশি গুরুত্ব দিইনি, অস্বীকার করার নেই, তার সাথে মানুষও আর কিছু নেই উপসর্গ হিসেবে সামান্য বলে ছেড়ে দিয়েছে, কারণ সবারই ধারণা হচ্ছে কোভিড প্রায় শেষ। এইবার কিন্তু একটার পর একটা উৎসব, ছট হলো, তারপর আরেকটা কালী পুজো, তারপর করে 24 আর 31। এরপর যখন দেখছে মানুষ যখন এটাই চাইছে, নেমে যখন মানুষ রাস্তায় যাচ্ছে,
তখন আর কি আমরা আরেকটু উস্কে দিই। তো এবার গঙ্গা স্নান, কারণ একটা আমার বক্তব্য হচ্ছে সারা ভারতবর্ষে থেকে লোক আসছে, এসে গঙ্গায় মাথা ডুবিয়ে তারপর নোনা জল নিয়ে হয়তো করোনাকে সারিয়ে ফেলবে। তো আমার বক্তব্য হচ্ছে এইটা দরকার ছিল, এরকম ছেলে মানুষই সিদ্ধান্ত দরকার কি ছিল। আর সবকিছুতে কি আদালতকে আসতে হবে? সরকার বলে কিছু থাকবে না, সরকারের কোনো দায়িত্ব থাকবে না, সরকার দ্বারা কোনো নীতি অবলম্বন করা হবে না, নীতি প্রয়োগ করা হবে না, আদালতকে বলে দিতে হবে ওটা নোটিফাইড এরিয়া, ওখানে 50 জনের বেশি থাকবে না। আর আমার বক্তব্য হচ্ছে কি দরকারটা ছিল এত আড়ম্বরটা? বন্ধ করাই তো দরকার ছিল। এই জায়গাতে থেকে একটাই কথা, যেখানে বন্ধ করার দরকার, যেখানে বারংবার চিকিৎসকরা বলছে অসুবিধা বিপদে কিন্তু চিকিৎসকদের কাছে আসতে হবে, আর চিকিৎসকরা যখন আগামীর বার্তাটা দিয়ে দিচ্ছে, সেইটা কেন গ্রহণ করে না, কেন অগ্রাধিকার দেওয়া হয় না, এটা বড় প্রশ্ন। কিন্তু একই সাথে আমার বক্তব্য হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বলেছে নির্বাচনের কথাটা, এটা অস্বীকার করার নেই। নির্বাচনগুলো কেন স্থগিত রাখা হচ্ছে না? নির্বাচন তো চালিয়ে যাওয়া হচ্ছে। আরেকটা কথা, কেন্দ্র নির্বাচন কমিশনও একই রকম ভুল করছে, তাদের অকর্মণ্যতা দেখাচ্ছে যে তারা নির্ঘণ্ট প্রকাশ করে দিচ্ছে, জানে তাদের এখনো পরিস্থিতি সেরকম সুবিধার নয়। আর যদি আরেকটা বৈকল্পিক রূপ শুরু হয় তখন তো আর ভাবতে হবে না, তখন হাসপাতালে আর জায়গা পাবেন না। আপনাকে আমি একটা কথা বলে আমি শেষ করছি আমার বক্তব্য, সেটা হচ্ছে আপনি বিভিন্ন বেসরকারি হাসপাতালে খোঁজ নিয়ে দেখুন, বেড কিন্তু ভরে গেছে, বেড নেই। মানে আইসোলেশন ওয়ার্ড, একটা দিকে আইসোলেশন ওয়ার্ড থাকলেও আইসোলেশন ওয়ার্ডে নেওয়া যাচ্ছে না, কারণ পেশেন্টকে শিফট করতে পারছে না, কারণ পেশেন্ট ভরে আছে। এই জায়গাগুলো কিন্তু বিভিন্ন বেসরকারি হাসপাতালে এটা হচ্ছে। এই জায়গাটা কিন্তু ভাবা উচিত যে ওমিক্রন এসছে, ওমিক্রন না হয় সহজভাবে মানুষ নিচ্ছে, কিন্তু ডেল্টা কিন্তু এখনো মুছে যায়নি। তো সবকিছু মিলিয়ে এই সিদ্ধান্তের আমি তীব্র বিরোধিতা করি, মানে শক্তভাবে, যে এইভাবে কিন্তু গঙ্গাসাগর মেলাটা না হওয়াই ভালো ছিল। একদম আপনার কাছে আবারও আসবো। ডাক্তার পুণ্যব্রত গুণ এর আগের অনুষ্ঠানে এসে বলে গেছিলেন যে অবস্থা ভয়ঙ্কর হতে পারে, সেই আগের পুরনো যে অবস্থা সেখানে আমরা ফিরে যেতে পারি, কারণ সত্যি পরিকাঠামোটা তৈরি করে উঠতে পারেনি, করার উপরে কোনো জোর দেওয়া হয়নি। এর আগেই উনি এই বিষয়টা আমাদের সতর্ক করে গেছিলেন। আমি অশোক বাবুর কাছে আসবো। অশোক বাবু, যে প্রসঙ্গটা উঠছে রাজনীতির চাপে কি জনস্বাস্থ্য বারবার এভাবে উপেক্ষিত হবে? আপনি জানেন যে আমাদের রাজ্যের অন্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন, তিনি তার ব্যক্তিগত অভিমত বলে এটা বলছেন, যে তিনি চান এই মুহূর্তে 2 মাস যাতে কোনো রকম নির্বাচন, কোনো রকম ধর্মীয় কার্যকলাপ, সমাগম সমস্ত বন্ধ থাকুক। তাহলে ব্যক্তি কেন, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যক্তি অভিমত শুনতে যাব কেন? তিনি তো একটা দলের নেতা, তিনি তো তার দলকে তার অভিমত দিয়ে প্রভাবিত করার প্রয়াস বা চেষ্টা করবেন না কেন? মানে এইটা তো চলছেই, রাজনীতির চাপে বারবার স্বাস্থ্যের বিষয়টা উপেক্ষা হয়ে যাচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি বুঝতে পারছি যে মানে আপনারা যে আলোচনাটা আজকে করছেন, যে কথাটা ঘুরে ফিরে আসবে যে প্রবল জনমত তৈরি করার প্রয়োজন আছে। এখন এই প্রবল জনমত তৈরি করার, যারা পারে প্রবল জনমত তৈরি করতে, যে সাধ্যম, আমি খুব অবাক, খুব হতাশ, একজন রাজনৈতিক কর্মী হিসাবেও হতাশ। সেটা হচ্ছে এইটাই যে অন্তত আমার রাজ্যের মেন স্ট্রিম মিডিয়া, তাদের কিন্তু এই যে ব্যাপার, তার বিরুদ্ধে প্রবল জনমত তৈরি করার কোন রকম ইতিবাচক পদক্ষেপ দেখেনি। সন্ধেবেলা হলেই আপনি যদি নব ঘোরান তাহলে দেখবেন ওমিক্রনের সংখ্যা হু হু করে বাড়ছে, কোভিডের সংখ্যা হু হু করে বাড়ছে, আতঙ্কের পরিবেশ একটা সৃষ্টি করা হচ্ছে পর্দায়, ডাক্তারবাবুদের এনে বিশেষজ্ঞ আলোচনা বসানো হচ্ছে। কিন্তু যেটা সবাই বুঝতে পারছে, মানে এটা বোঝাবার জন্য বা এটা বোঝার জন্য আমরা যারা প্যানেলে বসে আছি তাদের প্রয়োজন তো নেই। এটা যে কেউ বুঝতে পারছে যে সুপার স্প্রেডারের ভূমিকা পালন করতে চলেছে হয়তো গঙ্গাসাগর মেলা। এখন প্রশ্নটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে ধর্মাচরণ বড় বালাই। এ রাজ্যের সরকার সেই বোল্ড সিদ্ধান্ত নিতে পারলেন না। উত্তরাখণ্ড নিল, ওড়িশা নিল, সবাই নিয়েছে। আমরা দেখেছি দ্বিতীয় ঢেউয়ের সময় প্রধানমন্ত্রী তার প্রত্যক্ষ নির্দেশে কুম্ভ মেলা অনুষ্ঠিত হলো।
এটা আমরা দেখেছি। তারপরে ফলটা সেটা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। এবং প্রশ্নটা হচ্ছে যে একটা জিনিস, যে জিনিসটা আমরা বারবার করে উপেক্ষা করছি, সেই জিনিসটা এটাই, যেটা একটু আগে আলোচনায় উঠে আসলো, যে আমরা কাদের স্বার্থটা দেখতে চাইছি। মানুষের স্বার্থ। যদি আমি ভোটের কথাই বলি, তাহলে সে ভোটটা কাদের ভোট? মানুষের ভোট। তো মানুষটাই যদি না বাঁচে, কে ভোট দেবে, কাকে ভোট দেবে, কারা আমরা রাজনীতি করব, কারা ধর্মাচরণ করব? আরএসএস এর বিরুদ্ধে কিছু বলার ক্ষমতা নেই এ রাজ্যের মুখ্যমন্ত্রীর। আমি একদম বলছি, দায়িত্ব নিয়ে বলছি। গঙ্গাসাগর মেলা বন্ধ করে দিলে বা এই ধরনের কোন রকম রাষ্ট্রিক সিদ্ধান্ত যদি এ রাজ্যের সরকার নিতেন, তাহলে আরএসএস এর পরোক্ষ বা পরোক্ষ রোষানলে পড়তে হতো। এই একটা বাধ্যবাধকতা, এবং এই বাধ্যবাধকতার জায়গাটা থেকে যে কথাটা আমি উঠে আসছে, আপনারা বলতে পারেন আমি রাজনীতির কথা বলছি কি অমুক কথা বলছি, কিন্তু এই কথাটাই উঠে আসবে বারবার করে। এই হিন্দুত্ববাদী রাজনীতির এই হচ্ছে ফল। হিন্দুত্ববাদী মানেই কিন্তু কোনো পার্টিকুলার ধর্মের কথা বলছি না আমি। হিন্দুত্ব মানে হিন্দুত্ববাদী মানেই সেই চাপিয়ে দেওয়া, হিন্দুত্ববাদী মানেই সেই আমি একটু এখানে বুঝতে চাই। না, আমি হিন্দুত্ববাদী মানে কিন্তু আমি কোনো না, ঠিক আছে, আপনি যেটা বললেন যে আপনি একটা বাধ্যবাধকতার কথা বললেন, যে ধর্মীয় বাধ্যবাধকতা, কিন্তু মানুষের জীবনহানি হতে পারে, সেই বাধ্যবাধকতাও তো চালিত করবে রাজনীতিকদের। তা যদি না হয় তাহলে তো তারা নির্বাচনে তার ফল পাবেন। সেই বাধ্যবাধকতাটা কোথায় যাচ্ছে? এইটাই তো আমি বলতে যাচ্ছিলাম। এই যে আমি কথাটা যেটা বলতে যাচ্ছিলাম, যে এই যে হিন্দু আর হিন্দুত্ববাদী, এই দুয়ের যে পার্থক্যের জায়গাটা আমি স্পষ্ট, আমার কাছে না ব্যাপারটা আজকে খুব স্পষ্ট হয়ে গেছে। হিন্দুত্ববাদী হচ্ছে এই ইম্পোজ করার ব্যাপারটা, এদেশে যেটা হিন্দুত্ববাদী, আপনি পূর্ব মানে বাংলাদেশে চলে যান, তার নামটা কোথাও জামাত হয়ে যাবে। ব্যাপারটা তো সেই ইম্পোজ করার। ধর্মের কথা বলেন, যেটুকুন ক্ষুদ্র বিচার বুদ্ধিতে আমরা যে কজন এখানে বসে আছি, ধৃধাতু থেকে ধর্ম যা মানুষকে ধারণ করে, মানুষ যা ধারণ করে, এখন মানুষ কোনটা ধারণ করছে আর মানুষকে কোনটাকে দিয়ে ধারণ করানো হচ্ছে বলুন আপনি। বৃহদারণ্যক উপন্যাসে বলা হচ্ছে কি, যে সঙ্গ ছদং সম্বদং সংবমনং সে জানতম, সকলের সুখের কথা, সকলকে নিয়ে ভাবনার কথা। এইটাই তো আমার ধর্ম বলুন, আমার রাজনীতি বলুন, আমি রাজনীতির কথাও বলছি, এটাও ভারতবর্ষের রাজনীতির কিন্তু মূল ভ্রমরা। বহুজন হিতায় চ বহুজন সুখায় চ। একটা সিদ্ধান্ত নেওয়া গেল না সকলের কল্যাণের জন্য, বসে আদালতের দ্বারস্থ হতে হবে, কথায় কথায় জনস্বার্থ মামলা করতে হবে, একদম, যেখানে চিকিৎসকদের একটা বড় অংশ বারবার সতর্ক করছেন, বারবার বলছেন। না, বলছি তো যে একটা আমি বিশ্বাস করুন, আমি আবার বলছি, একটা সিদ্ধান্ত নেওয়া গেল না সবাইকে নিয়ে বসে, তার জন্য কেন যেতে হবে আদালতে? এটা কোন সুস্থ সামাজিক পরিকাঠামোর লক্ষণ হতে পারে না। আপনি বলুন, আমরা বড়দিন পালন করছি, আমরা দুর্গাপুজো পালন করছি, আমরা ছট পুজো পালন করছি, যে কথাটা বারবার মানে এই আলোচনাগুলো করতে করতেও আমাদের ক্লান্তি চলে আসছে। একই কথাই ঘুরে ফিরে আসবে না। আর কত লোক মরলে তো মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে, এর বাইরে আর কি বলবো বলুন। আমি একটা কথা বলতে পারি, যেটা জনমত তৈরি করার দায়বদ্ধতা অবশ্যই সংবাদ মাধ্যমের। যে কাজটা আপনারা করতে পারছেন, এই কাজটাই মেইনস্ট্রিম মিডিয়াগুলোর করা উচিত। দলগুলোরও জনমত তৈরি করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর নয় কেন? আমি একটা কথা বলছি, প্রচুর পিল হয়েছে, আপনার জানা আছে কিনা জানি না। বামপন্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি একটা আবেদন করেছেন, কালকে ভার্চুয়ালি তার সওয়াল জবাব হয়েছে। আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রিজু, আমার ব্যক্তিগত বন্ধু, দলের নেতা রিজু ঘোষাল, সেও পিল করেছে। এগুলো তো হচ্ছে, আমরা বলছি, আমরা করছি। আমি কিন্তু শুধুমাত্র রাজনীতির গণ্ডিতে এই ডান বাম, গেরুয়া সবুজ সাদা
এর মধ্যে থাকতে চাই সেটা ব্যাপারটাকে। এবং সামগ্রিক জনমতটা যদি গড়ে তুলতে হয়, সংবাদ মাধ্যমের একটা ভূমিকা রয়েছে। সেই ভূমিকাটা যদি আমি দেখি আতঙ্ক ছড়িয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ, তাহলে আর বলতে হয় যে আর তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা, আর কোথাও গিয়ে দাঁড়াবার জায়গা থাকছে না নতুন করে। বেশ, আমি আসবো, আবারও আপনার কাছে আসবো। আমি অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। অধ্যাপক চক্রবর্তী, আপনি শুনলেন যেভাবে আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তাতে বারবার করে মনে হচ্ছে সাধারণ মানুষের সচেতনতা, সাধারণ মানুষের যদি সচেতনতা তৈরি না হয়, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে সরকারের উপর চাপ তৈরি না করে, তাহলে হয়তো প্রশাসন কোনো দায়িত্বই নেবে না। বরং উল্টো হচ্ছে যে ধর্মীয় একটা ভাবাবেগ আছে, ধর্মীয় বাধ্যবাধকতা, সেটা ভোট ব্যাংকের প্রতিফলিত হতে পারে, এটা ভেবে এই সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে। মানুষের জনস্বার্থ, যথার্থ যেটা উচিত, সেখান থেকে সরে যাওয়া হচ্ছে। হ্যাঁ, দেখুন, যেটা আমাদের পরিষ্কার বোঝা দরকার যে মানুষ কোনোদিন জাগে না। এটা চীনে বহুবার গেছি, এবং সার্স যখন 2002 সালে, তখন আমি চীনে ছিলাম। মানুষ নিজের মতন কোনো কাজ বুঝে কি এটা বিরত থাকবে, এরকম ঘটে না। একটা জোর জস্তি পেনাল্টি চাপাতে হয়। সে আমি দেখে এসেছি কিভাবে তারা করছে এবং এনফোর্স করছে। এবং আমি যে শহরে থাকতাম তিয়ানজিন, সেই শহরে এখন দেখলাম যে ব্যাপক একটা কন্ট্রোল মেকানিজম গভর্নমেন্ট নিয়ে এসেছে। মানে আপনি যদি দেখেন, যদি করোনা খালি পশ্চিমবঙ্গে মানুষের নিয়ন্ত্রণে নেই তা তো নয়। আপনি আমেরিকায় দেখেন, আজ 14 লক্ষ ইনফেকশন ঘটেছে, ফ্রান্সে ঘটেছে। মানে সেখানে মানুষের সবাই শিক্ষিত, সেখানেও ঘটছে। এই নয় যে আমাদের দেশের মানুষই কিছু বোঝে না, তা কিন্তু নয়। সারা বুঝেছেন, দীর্ঘদিন ঘরে থাকার ফলে মানুষ ঘর থেকে বেঁচে, এটা অনেক কিছু ব্যাপার এখানে জড়িয়ে আছে। খালি মানুষকে দোষ দিয়ে লাভ নেই, আর হিন্দুত্বকে দোষ দিয়ে লাভ নেই। ব্যাপারটা হচ্ছে যে খালি ধর্মই বুঝি, মানে সরকারের একটা অংশ একটা সফট পলিটিক্স করছে, বোঝাই যাচ্ছে যে তারা এইসব কার্ডসগুলো প্লে করতে চাইছে। কিন্তু তার থেকে বড় কথা, এই মেলার পেছনে একটা সূক্ষ্ম অর্থনীতি, পকেট ভরার অর্থনীতি কাজ করে। এই মেলা তো ইনফর্মাল, সেখানে স্টল দেওয়া, সেখান থেকে রোজগার করা, এটা ব্যাপক। যত বেশি মানুষ আসবে আপনি রোজগার করতে পারবেন। আপনি 500 টাকা স্টল 50,000 বিক্রি করবেন। এই যে ব্যাপারগুলো চলে, এটা থেকে বিরাট রোজগার। কিন্তু এই রোজগার থেকে কেউ থেমে আসতে চায় না। মানে সরকারও মনে হয়, সরকারের কাজকর্ম দেখে মনে হয় এই মেলাগুলো চলুক, তারা চায় যতটা ধর্ম আছে, ধর্মের থেকে মেলা থেকে ওই ধরনের রোজগার হবে, এবং তার ফলে আমার ভক্ত সৃষ্টি হবে। এটা হচ্ছে যে পরিষ্কার রাজনীতি। দেখুন, রাজনীতির লোকরা তারা এই যে ইলেকশন হচ্ছে, মিটিং হচ্ছে, প্রচার করছেন, লাখ লাখ লোক নিয়ে, যার যেখানে সমর্থক, যাদের সমর্থক নেই 5 জন নিয়ে যাচ্ছেন। কিন্তু যাদের সমর্থক আছে বা যাদের সরকার ক্ষমতায় আছে, গুড় আছে, সবাই ছুটে আসছে তাদের সঙ্গে একসঙ্গে, হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে। এই ভোটটাতে কি কম ছড়াচ্ছে? কেউ তো বলছে না যে রাষ্ট্রপতি 5টা স্টেটে রাষ্ট্রপতি শাসন জারি করে 2 মাস নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। এটা নির্বাচন কমিশনকে বলে দিলেই তারা হয়তো, নির্বাচন কমিশন বলছে দল। অশোকদা আমার খুব বন্ধু, মানে খুব ভালো মানুষ, শিক্ষিত মানুষ, কথাবার্তা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু তাদের দলও কিন্তু বললেন না যে 5টা স্টেটে আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না। গভর্নমেন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পুরসভা নির্বাচন হচ্ছে, পিছিয়ে দিলে, অনেকদিন তো পিছিয়ে আছে, 1 বছরের বেশি ডিউ হয়ে আছে। এখানে আরো 2 মাস পেছালে কি ক্ষতি হতো? কেউ তো বলছেন না। সুতরাং বোঝাই যায় যে রাজনৈতিক নেতারাও মানে ধর্মটাকে সব রাজনীতি হিসেবে ব্যবহার করছেন। কেননা সেটাকে ব্যবহার না করলে তাদের মানে ভোটে এত বিপর্যয় হতে পারে। আবার একই সঙ্গে তারা ক্ষমতায় ঠিক উঠতে চান। ক্ষমতায় যাওয়ার যে সিঁড়িগুলো আছে, সেগুলো যাতে গোটা না হয়ে যায়, তারা সেগুলোকে ব্যবহার করে দিচ্ছেন। তারা যদি বলতো নির্বাচন বন্ধ হোক, দেখুন মানে অভিষেক বাবু যেটা বলেছেন তার ব্যক্তিগত হোক, সে তো সাহস থেকে বলেছে 2 বছর। আমি তো সমর্থন জানাই অভিষেককে। সবাই ব্যক্তিগত কথা বলুক না, বিজেপি দিলীপ ঘোষ বলুক না, হ্যাঁ কংগ্রেসের অধীর বাবু বলুন না যে আমার ব্যক্তিগত মত 2 মাস বন্ধ হোক, তাহলে তো একটা জনমত তৈরি হয়। তারা তো কেউই কোনো কথা বললেন না। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে এই রাজ্যের পুরো নির্বাচন পেছিয়ে দেওয়ার জন্য কংগ্রেস এবং বাম দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যেই। তারা তো সেটা তারা দাবি করুক, যেভাবে বলা দরকার। কে প্রাইভেট বিবৃতি দিচ্ছে তাতে তো তাজ দেয় না। সুতরাং যেভাবে বলা দরকার ছিল সেভাবে যদি বলা হতো, তাহলে নির্বাচন নিশ্চয়ই ঘটতো না।
হ্যাঁ, সুতরাং নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন, সেন্ট্রাল ইলেকশন কমিশন জানিয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে নির্বাচন হবে। যখন আমরা দেখেছি অমিক্রনের যে এখানে ডাক্তারবাবুরা আছে, সব ব্যাপারে আমার কথা বলা একেবারেই উচিত না। অরিন্দম বাবুর মতন এত মানে ভালো মানুষ, শিক্ষিত মানুষ, হ্যাঁ, যে আমার অত্যন্ত কাছের বন্ধু, তারা রয়েছেন, হ্যাঁ, ডক্টর গুণও রয়েছেন। সেটা তবু যেটুকুন খবর আসছিল অমিক্রন মারাত্মক ছোঁয়াচে, যে খবরটা তো অনেকদিন ধরেই, মাস দেড়েক হলে তো ব্যাপারটা ঘোরাঘুরি করছে। তো এই যখন অবস্থায় রয়ে আমরা কেন ব্যবস্থা নেওয়া হলো না? নির্বাচনটা তো আগে, আমি বলবো নির্বাচনটা আগে সমস্ত, যদি 2020 হাইকোর্ট বললো যে পুজো করা যাবে না, এবারে হাইকোর্ট দেখা যাচ্ছে তারা সেরকম কথা বলছে না। এখন জানি না হাইকোর্ট কিভাবে চলে, এখন সে আমাদের বলার এখতিয়ার নেই, হাইকোর্ট সম্বন্ধে আলোচনা করার জায়গা আমরা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সরকার যে সিদ্ধান্ত নিতে পারতো, পুরীর মন্দির দেখুন, জগন্নাথ মন্দির আজ থেকে বন্ধ হয়ে, হ্যাঁ, সুতরাং অনেক অনেক জায়গায়, প্রচুর জায়গায় যেটাতে বন্ধ করে দিচ্ছে। কেন আমরা সেগুলো সরকারি সিদ্ধান্তটা আমরা কেন নিতে পারছি না, আমি আজও বুঝে উঠতে পারছি না। তো এর কারণই হচ্ছে একটা সফট রিলিজিয়নকে প্লে করলে আপনার ভোট আসবে, আর হচ্ছে এই মেলা টেলা করতে পারলে এখান থেকে ইনফর্মাল সেক্টরের মানুষকে আপনি যতটা পাইয়ে দেবেন ততটা আপনার ভোট বাক্সে ফিরে আসবে, এবং কিছুটা তো পকেটে আসবেই। এই জায়গায় দাঁড়িয়ে করোনা থেকে খুব একটা মুক্তি পাওয়ার উপায় নেই। যারা এনফোর্স করেছে তারা অনেকটাকে সব মানুষের শিক্ষার উপর নির্ভর করে, জোর করে এনফোর্স করে, যারাই সফলতা এনেছে অনেকটা জোর করে এনফোর্স করা। আমি নিজে দেখেছি যে মানে ওই সার্চ 2002-তে চীনেটাকে কিভাবে বন্ধ করা হয়েছিল, কিভাবে মানুষরা অ্যারেস্ট করেছিল, তার ফলে বন্ধ হয়েছে। আপনি ওই মানুষের শিক্ষার উপর ভরসা করে থাকলেও আপনাকে যুগ যুগ হবে। সরকার যদি একটু যদি গভর্নমেন্ট না হয়, স্ট্রং গভর্নমেন্ট যদি না হয়, এই সফট গভর্নমেন্ট হলেই আপনার কিন্তু এই ধরনের কাজকর্ম চলবে। হ্যাঁ, বাবুর কাছে গিয়ে আবার রূপম বাবুর কাছে যাবো। অশোক বাবু, হ্যাঁ, খুব সংক্ষেপে অশোক বাবু। না না না, আমি অন্য কিছু কারোর সাথেই এখানে ডিফার করার কোনো জায়গা নেই। রাজাদা যেটা বললেন, কথাটা তো কোনো কথাটা এখানে ফেলে দেওয়ার নয়। আমি যেটা অন্য একটা কথা বলছি, বলছিলেন না যে মানে কোর্টে দাঁড়িয়ে রাজ্যের বোধহয় তরফে বলা হয়েছে যে নোনা জল ইত্যাদি। আমি না মানে কি বলবো বলুন তো, এই নোনা জল, আমার নোনা জল মিষ্টি জল নিয়ে বক্তব্য নেই। আমার বক্তব্যটা এই জায়গাটায়, অনুপম দা, ধরুন এই এখানে দুজন ডাক্তারবাবু বসে আছেন, আমি বক্তব্য রাখলাম, রাজাদাও বক্তব্য রাখলেন। মানে রাজাদার পরিচয়টা তো জানি, উনি ওনার মানে যে লেভেল, সে লেভেলে হয়তো ধারে কাছেও আমি নই, মানে আমি অন্তত তার নখের যোগ্য নই। কিন্তু ওই মানুষটা কিংবা আমি কোথাও চিকিৎসা শাস্ত্র নিয়ে কিছু বললাম, শুনেছেন? বললাম, বলতে পারবো, আপনি বলতে পারবেন? সেই চিকিৎসা শাস্ত্র নিয়ে কারা বলতে পারবেন? এখানে দুজন ডাক্তারবাবু বসে আছেন। আমাদেরও সেই প্রশ্ন, যে মুশকিলটা হয়ে গেছে, কথা বলা হয় না কেন? যাবতীয় সিদ্ধান্ত চিকিৎসকদের সাথে আলোচনা করে নেওয়া হয় না কেন? চিকিৎসকরা তো বিষয়টা দিতে পারেন, তারাই তো বলতে পারেন কি করা উচিত। প্রশাসনিক সিদ্ধান্ত মুশকিলটা তো হয়ে গেছে, হয় কেন? সেটা একটা প্রশ্ন তো বটে। আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছে, মুশকিলটা তো অন্যতম মুশকিলের কারণ তো এইটা। একদম, আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছে, রূপম বাবু, যেটা আমি আলোচনায় আনতে চাইছি বারবার করে, যে এই যে জনস্বাস্থ্য বিষয়টা উপেক্ষা করতে পারে সরকার, রাজনীতিকরা, এই কারণে যে মানুষ সেটাকে মেনে নেয়, একটা বড় অংশের মানুষ এই মেনে নিতে নিতে তাদের বোধগুলো এতটা ভোতা হয়ে গেছে যে তারা বুঝতে পারছেন না যে তাদের পক্ষে বিপদ হতে পারে। উল্টো দিকে যে বাধ্যবাধকতার কথা বলা হলো, সেই বাধ্যবাধকতাটাই প্রাধান্য পায় ধর্মীয় কিংবা তাদের নিজেদের স্বাস্থ্য। ব্যাপারটা হচ্ছে যে আমরা যে সোসাইটিতে বাস করি, এই সোসাইটিটা ক্রমশ পার্টি সোসাইটিতে দাঁড়াচ্ছে। পার্টি সোসাইটি মানে যারা ক্ষমতায় থাকে, যে দলের হাতে রাজনৈতিক ক্ষমতা থাকে, তারা তাদের মতো করে মানুষকে পরিচালিত। যখন তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, তখন কি হয়? রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মানুষের কথা শোনা, মানুষের সাধারণ মানুষের কথা বাদ দিলাম, যারা চিকিৎসক, চিকিৎসা বিশেষজ্ঞ, তাদের কথার উপর ভিত্তি করেই সিদ্ধান্তটা হওয়া উচিত, স্বাস্থ্য বিষয়ক যে কোনো সিদ্ধান্ত। আমাদের এখানে মুখ্যমন্ত্রীর একদিন নবান্নেতে উনি বললেন, ওই 3 বছরের ট্রেনিং হচ্ছে মেল নার্সের। তুমি বলছে নার্সের ট্রেনিং দিতে 3 বছর, ওটা কদিন লাগে? আমার কাছে পাঠিয়ে দিন, আমি করে দেবো। 7 দিনের ট্রেনিং দিন। যে
ট্রেনিংটার জন্য স্বাস্থ্য কর্মী নিয়োগের জন্য 3 বছরের প্রশিক্ষণ প্রয়োজন হয়, সেটা মুখ্যমন্ত্রী বলছেন ওটা আমার জানা আছে, আজকাল খুব সহজ হয়ে গেছে, আমাকে দিন, আমি 7 দিনে তাদের ট্রেনিং দিই। এটা তিনি প্রকাশ্যে বলছেন। তিনি প্রকাশ্যে বলছেন যে বিজ্ঞাপন কাগজ পাবে, কিন্তু তাকে পজিটিভ নিউজ, নেগেটিভ নিউজ করলে হবে, এবং সেই পত্রিকা আপনাকে ডিএম এসপির কাছে পৌঁছে দিতে হবে। মানে কি আমরা বুঝতে পারছি আর কি। হ্যাঁ, পজিটিভ মানে এবার পজিটিভ নিউজ মানে হচ্ছে সরকার যা করবে সেটাকে আপনাকে বাহাবা দিতে। এবার একটু পিছিয়ে যাই, কারণ যেহেতু আমরা সারা সময়টা ধরেই কিছুটা পেশাগত দিক থেকে খবরের বিভিন্ন ঘটনার উপর নজর রাখতে হয়। মুখ্যমন্ত্রী এবার যে ভবানীপুরে দাঁড়িয়েছেন, উনি খর্দায় দাঁড়াতে পারতেন, খর্দা থেকে আসতেন, তাহলে ভবানীপুরের ক্যান্ডিডেট থাকতো, একটা নির্বাচন করলেই কিন্তু তার সমস্যা মিটে যেত, তিনি ইলেক্টেড হয়ে আসবেন। কাজল সিংহ মারা গেছেন, তার জায়গায় উনি দাঁড়িয়ে দিতে পারেন। তা না, ওনার একজন এমএলএ কে পদত্যাগ করিয়ে তাকে এক জায়গা থেকে জেতানো, উনি সেই আসনে জিতলেন। ওটা ব্যাপারটাই হচ্ছে খেলা। এর মধ্যে যদি দরদ, কোন রকম দেশের জন্য, মানুষের জন্য সত্যি ভাবনা থাকতো, তাহলে এটা তিনি করতে পারতেন না কোনো মতে। একই লোক একটা আননেসারি এক জায়গায় পদত্যাগ করে জায়গায় চলে যায় প্রথম থেকে। এবার ভবানীপুর নির্বাচনের সময় আপনারা দেখেছেন, ওখানে চন্দ্রচূড় গোস্বামী বলে একজন নির্দল ক্যান্ডিডেট ছিল। এই চন্দ্রচূড় গোস্বামীর সাথে আমার বহু কথা হয়েছে। এই চন্দ্রচূড় গোস্বামী তিনি কিন্তু বিজেপি ইন্টেলেকচুয়াল সেলের সদস্য, এবং তার পারিবারিক যে পরিচয়, সেক্ষেত্রে দেখবেন যে তাদের খুবই ঘনিষ্ঠ লোকজন সব আরএসএস এর। তাকে প্রশ্ন করা হলো, আপনি ভবানীপুরে দাঁড়াচ্ছেন কেন? কারণ তো বিজেপির ক্যান্ডিডেট আছে, তখন ওখানে প্রিয়াঙ্কা দাঁড়িয়েছিল। উনি বললেন, আমরা চাই বিজেপি হারুক। এই বিজেপির হারটা সুনিশ্চিত করবার জন্যই চন্দ্রচূড় গোস্বামী, যিনি নিজেকে সনাতন হিন্দু বলে পরিচয় দেন ও সনাতন হিন্দুর পক্ষে কথা বলেন, তিনিও কিন্তু জয় শ্রীরামই বলে গেছেন ওটা নির্বাচন পর্বে। তার উদ্দেশ্য ছিল বিজেপিকে হারানো। আমার সাথে একাধিক আরএসএস এর হয়েছে, তারা বলেছেন আমাদের টার্গেট হচ্ছে এটা। আগের নির্বাচনেও কিন্তু যখন বিধানসভা নির্বাচন, কারোর কথার মাঝে ইন্টারাপ্ট করবো না, শুধু বলবো যে একেবারে সঠিক কথার জায়গায় বলেছেন অনুপম দা। আমি কিন্তু অত্যন্ত সচেতন ভাবে বলেছি যে আরএসএস কান মুলে দেবে গঙ্গাসাগর বন্ধ করলে, অত্যন্ত সচেতন ভাবে বলেছি এটা। এবার এই ঘটনাটা অনেকদিন আগে ঘটে, সবচেয়ে আরো আমি বলে রাখি, একটু ভেতরে ঢুকলে না বিষয়টা আপনারা বুঝতে পারেন। যেদিন মোহন ভাগবত তিনি পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন, এই জন্য নরেন্দ্র মোদী সব কাজকে সমর্থন করছেন, আরএসএস কৃষি বিলের বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও কৃষি বিল ফেরত দেওয়া হচ্ছে না। কারা বলছেন? আরএসএস এর দায়িত্বশীল লোকেরা বলছেন। এবং মোহন ভাগবত একটা কল দিলেন যে 100 দিনের জন্য সমস্ত আরএসএস কর্মীকে গ্রামে যেতে হবে, কৃষকদের সাথে থাকতে হবে, তাদের সমস্যাটা বুঝতে হবে এবং তাদেরকে জৈব চাষে উজ্জীবিত করতে হবে। কে বলছেন? মোহন ভাগবত। পশ্চিমবাংলা স্ট্যাটিস্টিক্স হচ্ছে 100 দিনের জন্য, একদিনের জন্য একজন আরএসএস কর্মীও কোন গ্রামে গিয়ে থাকি। সারা ভারতবর্ষের অবস্থাটা খুব খারাপ। অর্থাৎ আরএসএস কোনো কল দিলে সেই কলটা কিন্তু মানে মোহন ভাগবত বললেও হয় না, কার্যকরী হয়। তখন এবং তিনি পরিষ্কার বলছেন যে মোহন ভাগবতকে রাষ্ট্রপতি হওয়ার জন্য উনি এসব করছেন। কঠোর হিন্দুত্বর যে জায়গাটা তারা ছেড়ে দিচ্ছে। এবার তারা মমতা ব্যানার্জিকে মনে করছেন যে আপনি শুধুমাত্র মুসলিম ভোটে কেন যেতেন, আপনি হিন্দু ভোটের ভাগও বসান, এবং সেই সুযোগটা আরএসএস করে দেবে। কারণ যারা করে দেবে, যে বিজেপি তাদের সব কথা শুনছে না, বিজেপির সাথে এদের একটা ভেতরে লড়াই চলছে। এবং আপনারা জানেন নন্দীদেব সেনগুপ্ত ইত্যাদি যারা আমাদের বন্ধু বান্ধব, মিডিয়ার লোকজন, ওখানে সংখ্যালঘু সেল করেছে, তার যে চেয়ারম্যান করেছে সেও আমাদের সাংবাদিক বন্ধু। যিনি আরএসএস এর দপ্তর থেকে দীক্ষা নিয়ে আরএসএস করছেন, তিনি আমাদের সাংবাদিক হিসেবে আমাদের বন্ধু। আমার জগন্নাথ চ্যাটার্জি যে বোলপুরে দাঁড়িয়েছিল নির্বাচনে, সেও আমাদের ঘনিষ্ঠ সাংবাদিক হিসেবে। আমি অনুপম সবাই তাকে চিনি, তিনি আরএসএস ঘরানার ছেলে, তাকে দাঁড় করিয়েছি। বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে। আজকের পরে হাইকোর্ট যেটা বলছে যে এটা নোটিফাইড এলাকা, এই সব 50 জনের, তারপরে গঙ্গাসাগরের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? মানে আমরা গঙ্গাসাগর মেলা হবে, কারণ সরকার প্রশাসন, আমি প্রতিনিয়ত লোকজনদের সাথে কথা বলছি,
স্থানীয় মানুষরা একটু ভয় পাচ্ছেন, কিন্তু অনেকেই বলছেন আবার প্রচুর লোক বাইরে থেকে আসবে, আমরা আগে এমনিতেই বন্যায় জলে প্লাবনে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তার মধ্যে আবার যদি কোভিড ঢুকে পড়ে, তারা আতঙ্কিত। কিন্তু মানুষের ওপিনিয়ন, মানে যেখানে গঙ্গাসাগর হবে, যে জেলায় হবে, যে কটা মানে যে জায়গাগুলোকে এর সাথে কানেক্ট করা হচ্ছে, সেখানকার সাধারণ মানুষ তো যথেষ্ট। কিন্তু আমাদের দেশের মানুষের অধিকার বলুন, সচেতনতা বলুন, এগুলো প্রকাশের মাধ্যমটা প্রায় নেই। কারণ বিগ মিডিয়া গুলো সরকারের পক্ষে বলবে, হয় মোদীর পক্ষে বলবে, না দিদির পক্ষে বলবে। বিগ মিডিয়া কারা? তারা সবই আমাদের বন্ধু বান্ধব। গত 25-30 আমি 35 বছর ধরে সাংবাদিকতা করছি। রাজা গোপাল চৌধুরী অধ্যাপক মানুষ, পণ্ডিত মানুষ, তার সাথে আমি বিভিন্ন সময় কপি লেখবার সময় তার কাছ থেকে নিয়েছি। ওনার সাথে সামনাসামনি আমার কথা কম হয়, কিন্তু বহুবার ফোনে কথা হয়েছে। তারা সবাই আমরা জানি যে মানুষের দিক থেকে প্রতিবাদ সংগঠিত করা এটা রাজনৈতিক দলের কাছে কঠিন, কিন্তু যে দলগুলো শূন্য পায় বিধানসভায়, তাদের কিন্তু আর সেই মনোবল, সেই সাংগঠনিক ধাঁচা টিকিয়ে রাখা সম্ভব নয়। ফলে এখন প্রায় বিরোধী শূন্য যে দলটি ক্ষমতায় আছে, তারাই ঠিক করবেন। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আরএসএস এর একটা বোঝাপড়া হয়েছে, এবং সেই বোঝাপড়াটা অনেক দূর পর্যন্ত গিয়েছে, এটা এইটুকু শুধু বলে রাখি। এবং বিজেপির বিরুদ্ধে কিন্তু আরএসএস, এবং যেহেতু এখানে গঙ্গাসাগরের মেলাটা তার সঙ্গেই, যে কারণে উড়িষ্যা, আমি একটা শুধু জুড়ে দিই, উড়িষ্যা গভর্নমেন্ট মকর সংক্রান্তির স্নান বন্ধ করে দিচ্ছে, উত্তরাখণ্ডে বিজেপির গভর্নমেন্ট তারা বন্ধ করে দিচ্ছে। এবং কিন্তু এখানে তেঁতুলিয়াতে জয়দেবের মেলা, একটা ছোট মেলা, সেটা বলা হয়েছিল যে হবে না, প্রশাসন বীরভূমে ঠিক করেছিলেন এবার তেঁতুলিয়াতে জয়দেবের মেলা হবে না। কিন্তু যেহেতু আরএসএস এর সঙ্গে তার একটা বোঝাপড়া আছে, ফলে যেভাবেই হোক ছোট করে হলো মেলাটা যেন হয়, ওখানে যেন স্নান পর্বটা করা হয়, তার প্রস্তুতি আজকে বিকেল থেকে চূড়ান্ত করা হচ্ছে। খুব বিপদে শুধু গঙ্গাসাগর, আসবো আপনার কাছে, যেখানে ডাক্তার পুণ্যব্রত গুণের কাছে আসি। ডাক্তার গুণ, ইতিমধ্যেই ডাক্তার গুণ শোনা যাচ্ছে? দেখুন, ইতিমধ্যে ডাক্তার চিকিৎসকদের একটা বড় অংশ আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গাতে। আমরা দেখছি এক একটা হাসপাতালে অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। এরকম একটা ভয় কি থাকছে না কিছুদিন পরে স্বাস্থ্য পরিষেবাটা ভেঙে পড়তে পারে, যেভাবে চিকিৎসকদের মধ্যে? স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তে পারে কে বললাম, অলরেডি স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার মতো অবস্থায় দাঁড়িয়ে আছে। কারণ আমরা যদি ইয়েগুলোর হিসেবেই দেখি, সরকারি যে মেডিকেল কলেজগুলো, এই মেডিকেল কলেজগুলোরই হিসেব দেখি, সেখানে জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা যেভাবে কোভিড আক্রান্ত হচ্ছেন, এবারে কোভিড আক্রান্ত হলে সেটা সিমটমটা যদি কমও হয়, যদি মাইল্ড সিমটম হয় কিংবা তিনি অ্যাসিমটোমেটিক হন, তাকে কিন্তু 7 দিনের জন্য নতুন প্রোটোকল অনুযায়ী তাকে 7 দিন হোম আইসোলেশনে থাকতে হবে। তো এই 7 দিন হোম আইসোলেশনে থাকতে গেলেই পরিকাঠামো ভেঙে পড়বে। বিভিন্ন মেডিকেল কলেজে আউটডোর গুলোতে ঠিক মতো কাজ হচ্ছে না, মানে করা সম্ভব হচ্ছে না। অপারেশন, এই যে কোল্ড যে অপারেশন গুলো, যেগুলো প্ল্যান্ড অপারেশন বন্ধ রাখতে হচ্ছে, এরকম একটা অবস্থা অলরেডি হয়েই গেছে। মানে ভেঙে, আপনি বলছেন যে ভেঙে পড়বে কিনা, অলরেডি ভাঙার মুখোমুখি আছে, অলরেডি প্রভাবিত হচ্ছে। হ্যালো, এখন মোকাবিলা করার উপায় কি? কি করে মানুষকে অভয় বার্তা বা মানুষকে আশ্বস্ত করার কি কোনো জায়গা নেই? আমি শুনতে পেলাম,
হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, যে বিষয়টা উল্লেখ করলেন ডাক্তার গুণ পরিষ্কার বললেন যে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে যাওয়ার উপক্রম নয়, বরং অলরেডি ভেঙে যেতে শুরু করেছে। যেভাবে আক্রান্ত হচ্ছে চিকিৎসকরা, তাতে বলা যায়। আপনি একটু আগে বললেন যে বেসরকারি হাসপাতালগুলোর অবস্থা একেবারে উপচে পড়ছে। তাহলে কি প্রতিরোধটা হবে কি করে? যদি আরেক বাড়তে শুরু করে তাহলে তো একটা ভীষণ রকম বিপদের মুখে পড়বে সাধারণ মানুষের পক্ষে। এটা তো খুব ভীতিজনক একটা অবস্থা। ভয়টা কোথায় আপনাকে আমি একটু বলে দিচ্ছি। সেটা ভয়টা হচ্ছে ওমিক্রন নিয়ে খুব সহজভাবে নিচ্ছে মানুষ, নিক, তাতে ভয়, আমরা ভীত সন্ত্রস্ত করার আমাদের কোনো অভিপ্রায় নেই। কিন্তু আজকে যে জিনিসগুলো করার কথা সেগুলো কিন্তু মেনে চলুক, যা যা বিধিনিষেধ আছে। আর একই সাথে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে 600 জন ডাক্তার অসুস্থ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভয়টা কোথায় জানেন? সেটা হচ্ছে যে বৈকল্পিক রূপ আরেকটা যদি তৈরি হয়ে যায় 8 সপ্তাহের মধ্যে, আর সেটা যদি ভয়াবহ হয়, তাহলে ভারতবর্ষকে একটা বড় ধাক্কা কিন্তু দেবে। এবং সেখানে বলে লাভ নেই, সেই মৃত্যু মিছিল শুরু হতে হবে, হাসপাতালমুখী মানুষের সংখ্যা বাড়বে। এখন থেকে যদি আজ থেকে ব্যবস্থাটা না নেয়, তাহলেই সব তারা হলে অবস্থা কিন্তু খুব সঙ্গীন হবে, অবস্থা খুব খারাপ হবে। এই জায়গাটা ভয়টা পাচ্ছি। আজকে দক্ষিণ আফ্রিকা থেকে এসছে, কালকে ওমান থেকে আসবে না, এর কোনো মানে নেই। যেখান থেকে খুশি আসতে পারে। তো সেই দিক থেকে আজকে যে অবস্থায় আমরা আছি, এই ব্যাপারগুলোকে এত সহজভাবে নিয়ে নিল না, সেই জায়গাটা কিন্তু আমি প্রচন্ড ভাবে ভয়ে আছি, চিকিৎসকরা ভয়ে আছে। আর এরপর একটা নতুন সিদ্ধান্ত হলো, মানে আমি বলছি না সিদ্ধান্ত খারাপ, কিন্তু কি হলো, 3rd, 4th, 5th ইয়ারের ছেলেদের, নার্সিং স্টুডেন্টদেরও নামিয়ে দিল বাজারে। এদেরকে তো মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে সাঁতার না কাটিয়ে। তো এই জায়গাটা থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে না। প্রশিক্ষণ তো দিতে মানে কমসে কম 5 থেকে 6 মাস লাগবে। সেই প্রশিক্ষণ না দিয়ে পাঠিয়ে দাও এদেরকে কাজে। এইটা তো একটা ভীষণ খারাপ সিদ্ধান্ত হবে। আগে প্রশিক্ষণ দাও, পাঠাও, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা কথা এবার বলি। আমরা এত আলোচনা করছি আইসিএমআর আরেক অকর্মণ্য জায়গা, নিজেদের অকর্মণ্যতা প্রমাণ করছে না চাটুকারিতা প্রমাণ করছে? তারা হঠাৎ করে বলে দিল আন্তঃরাজ্যে আসবে, টেস্ট দরকার নেই। যাদের অ্যাসিম্পটোম্যাটিক, উপসর্গবিহীন, টেস্ট দরকার নেই। তারা কি বোঝাতে চাইছে? তারা তো নিশ্চয়ই গন্ডমূর্খ নয়, তারা বুদ্ধিমান লোক। তারা কি আড়ালে কিছু খেলা খেলছে? না চাপাতে চাইছে কেসের সংখ্যা চাপিয়ে দাও, তাতে অসুবিধা নেই, বলে দাও ঠিক আছে ভারতবর্ষ। এই কিন্তু চালাকির দ্বারা মহৎ কাজ কিন্তু হয় না। এবং আশা করি মানে যিনি বসে আছেন আইসিএমআর এর বিরাট নামটাম করা, আমার বক্তব্য হচ্ছে এবার পরিষ্কার তারা ডাক্তারের কাজ করুক, গবেষকের কাজ করুক, সত্যি কথাটা উল্লেখ করুক, শির দ্বারা সোজা করে, কোনো ব্যক্তির কাছে মাথা নত করে যেন না থাকি। একদম। অশোকবাবু, আতঙ্ক ছড়ানো অবশ্যই উচিত নয়, কিন্তু একই সাথে পরিস্থিতিটা তো মোটেই খুব সুবিধাজনক নয়। যেভাবে পরিকল্পনাহীন লকডাউনের কথাই বারবার করে আমাদের সব ধরনের প্রশাসন ভাবে, কি কেন্দ্র কি রাজ্য, সেখানে আবার তো সেই রকম একটা বিপর্যয়ের মুখোমুখি হতে পারি। কিন্তু ডাক্তারবাবুরা বারবার করে বলছেন লকডাউন কোনো প্রতিহত করবা বা প্রতিরোধ করবার উপায় না, বরং তো সময় নেওয়া, সেই বিষয়টা তো হচ্ছেই না। আজকে আপনি শুনলেন দুজন ডাক্তারই যেটা বারবার করে বলছেন যে অবস্থা খারাপ, সতর্ক হতে হবে, সতর্ক না হলে আরো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা যেতে পারি। অশোকবাবু শোনা যাচ্ছে? বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অশোক ভট্টাচার্যের সঙ্গে আমার। আমি একই প্রশ্ন নিয়ে আসবো অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। অধ্যাপক চক্রবর্তী, শোনা যাচ্ছে? হ্যাঁ, একই প্রশ্ন। হ্যালো। হ্যাঁ, প্রশ্নটা আরেকবার যদি করলাম, প্রশ্নটা হচ্ছে যে ডাক্তারবাবুরা যে প্রসঙ্গটা বলছেন যে আতঙ্ক নিশ্চয়ই ছড়ানো হবে না, কিন্তু সতর্ক থাকার প্রয়োজন আছে, কারণ অবস্থাটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা পরিস্থিতি। আমাদের স্বাস্থ্য পরিকাঠামো নেই, সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা কিভাবে মোকাবিলা করব ভাবতে হবে। দেখুন, মানে বিভিন্ন ওয়েভের মাঝখানে, মানে ফার্স্ট ওয়েভ থেকে সেকেন্ড ওয়েভ থেকে থার্ড ওয়েভ পাওয়া গেছে। আমরা
এদের আচার আচরণ, এই রোগটার আচার আচরণ কিছুটা ধারণা করেছি এবং নানান ধরনের মিউটেশন হয়ে নানান ফর্মে আসছে। সাউথ আফ্রিকা, যেটা খুব সুন্দরভাবে অরিন্দমদা বললেন যে সাউথ আফ্রিকা থেকে এসেছে, এবার কোনো ইয়ে নেই যে ওমান থেকে আরেকটা জটিল জিনিস আসবে কিনা, আমরা সেটা সত্যি জানি না। কিন্তু মোটামুটি তো আমরা পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, সেকেন্ড ওয়েভে যেখানে অলরেডি আমরা সেদিককে ছাড়িয়ে গেছি, মানে সেকেন্ড ওয়েভের পিক ছিল 19,000 ডেলি নিউ ইনফেকশন, আমি দেখলাম সেটা 21,000 বা আরো বেশি হয়ে গেছে। যাই হোক, তো বোঝাই যাচ্ছে যে ফার্স্ট ওয়েভ থেকে সেকেন্ড ওয়েভে ইনফেকশন বেশি হচ্ছে এবং থার্ড ওয়েভ আরো দ্রুত জায়গায় যাচ্ছে। আর কি ওয়েভ আসবে আমাদের এই মুহূর্তে জানা নেই, কিন্তু যে সময়টা আমাদের দিয়েছিল প্রত্যেকটা ওয়েভের মাঝখানে একটা সময় রয়ে গেছে, প্রিপারেশনের সময়, আপনার লজিস্টিক তৈরি করার সময়, সেই জায়গাগুলো কতটা হয়েছে আমি নট ভেরি ইয়েস। অক্সিজেনের কিছু ঘাটতি বোধ হয় নানান সারা ভারতবর্ষে প্রকৃত চেষ্টা হয়েছে। আজকের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলছে 6% নাকি কোভিড বেড অকুপায়েড হয়ে আছে। আমি সত্যি মিথ্যে জানি না, ডাক্তারবাবুরা যেটা বললেন তার সঙ্গে মিলছে না। ওনারা বলছেন তো হ্যাঁ অলরেডি বিরাট ভাবে ভরে রয়েছে। আতঙ্ক ছড়ানো আমাদের কারুরই কাজ নয়, কিন্তু কোথায় যাবে আমরা কেউই জানি না। এই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত জিনিসের প্রয়োজন ছিল সেগুলো ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ খুব একটা সেরকম নিরাপদ জায়গায় আমরা নেই। মানুষজনতা যে তৈরি হয়েছে সেটাও আমার মনে হয় না। রাস্তায় গেলে দেখা যায় মাস্কটা যেখানে পড়ছে খালি মুখটা কভার, নাক অর্ধেক লোকে কভার করে না, কিন্তু নাক দিয়ে তো আমি যতদূর জানি ডাক্তারটা কোরোবোরেট করবেন যে বেশি ইনফেকশনটা নাক দিয়েই আসে। এবং যেটা যেটা জানা যাচ্ছে যে ওমিক্রনটা সেটা আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টেই সেখানে এই ভাইরাসটা রেপ্লিকেট করছে এবং তারপরে সরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যেটা তো উচিত ছিল মানুষের সতর্ক হওয়া, কিন্তু মানুষ সতর্ক হয় না। গরিব মানুষ খালি বর্তমানের কথা ভাবে, ভবিষ্যতের কথা ভাবে না। এখন দেখা যাচ্ছে এতদিন ঘরে বসে সবাই, গরিব বড়লোক শিক্ষিত অশিক্ষিত সবাই ভাবছে যে কি করে বাড়ি থেকে বেরিয়ে যাব, কি করে মাস্কটা খুলবো। একটা মুক্তির উন্মাদনা, মাস্ক খোলার মধ্যে একটা মুক্তির উন্মাদনা তারা দেখছে, আমি নানান জায়গায় এটা দেখতে পাচ্ছি। কিন্তু এটা যে বিপজ্জনক, এই যে কথাটা, এটা যে বিপজ্জনক, মাস্কটা আপনাকে পড়তেই হবে আপনার 5 জনের সঙ্গে মিশতে গেলে। এই বক্তব্যটা বোধহয় আমাদের যেভাবে অরিন্দমদা বহুবার বলে এসেছেন, ডাক্তার বুনো বলেছেন, এবং মানুষ বোধহয় সেটা সঠিকভাবে শুনছে না। এবং কিভাবে মানুষকে এডুকেট করা যাবে আমার কোনো ধারণা নেই। ইনফোর্স আমি যেটা দেখেছি যে জোর করা ছাড়া, পেনাল্টি ছাড়া মানুষ কিন্তু শিখবে না। হ্যাঁ, সুতরাং সেই জায়গায় সরকারকে ভাবতে হবে যে কঠোরতা আমাকে নিয়ে আসতে হবে। মাস্ক না পরলে ফাইন করতে হবে। কোনো পাবলিক প্লেসে মাস্ক ছাড়া কেউ চলবে না। মাস্ক হ্যাজ টু বি প্রপারলি ওয়ার্ন, মানে সেটা যদি খালি মুখের নিচে থেকে যায়, অনেককে দেখেছি সে নানান ভাবে রয়েছে। সুতরাং যে ধরনের যে আমাদের প্রোটোকল সেটা স্ট্রিক্টলি যাতে এনফোর্স করা যায়, সেটা সরকারকে বা সরকারের যা এজেন্সি আছে তাদেরকে করতে হবে। এবং মানুষ যদি দেখে আরেকজন সে পথে চলছে না, তাকেও যাতে বোঝানো। তো আজকাল করা যায় না, গণতন্ত্রের বিপদ আছে। আপনি যদি আরেকজনকে বলতে চান সে আপনার কথা শুনবে না। এই ধরনের সমস্যা তো আমরা দেখছি। এই জায়গায় দাঁড়িয়ে সরকারকে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতেই হবে, এবং যদি প্রোঅ্যাক্টিভ হওয়া যায় তাহলেই এই যে চেনটা সেটাকে আমরা আটকাতে পারবো। না হলে আমার মনে হয় না যে খুব একটা কিছু করা সম্ভব। হ্যাঁ, রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো। রূপম বাবু, যে বিষয়টা আমাদের ভাবাচ্ছে, আমরা বারবার করে দেখছি রাজনীতিকরা, মুখ্যমন্ত্রী যখন নবান্নে দাঁড়িয়ে সবাইকে সতর্ক করছেন, সবাইকে নিয়ম মানতে কড়াভাবে নিয়ম মানতে বলছেন, আবার বলছেন এটা না মানলে আমাদের আরো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে, তখন দেখা যাচ্ছে তিনি গঙ্গাসাগর মেলার পক্ষে, তার সরকারের প্রতিনিধিরা গঙ্গাসাগর মেলার পক্ষে দাঁড়াচ্ছে। আবার উল্টো দিকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখছি তার ব্যক্তিগত মতামত বলে তিনি বলছেন যে কয়েক মাস বন্ধ রাখা উচিত। তাহলে এই যে বক্তব্যগুলো, যেটা ব্যক্তিগত মতামত, আবার দেখা যাচ্ছে অন্য ক্ষেত্রে তার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এইগুলো কি সাধারণ মানুষের কাছে ধরা পড়বে না, বা ধরা পড়ে না বলে ধরে নিচ্ছেন রাজনীতিকরা যে সাধারণ মানুষ কিছু বুঝতে পারেন না, তারা যে এক এক জায়গায় এক এক রকম আচরণ করছে, এটা সাধারণ মানুষ ধরতে পারেন না বলেই কি মনে করেন আমাদের রাজনীতিকরা? খুব সংক্ষেপে, কারণ আমার সময় কমে আসছে। হ্যাঁ, আমার একটা নিজস্ব অবজারভেশন আছে যে আমাদের দেশে যাদেরকে আমরা রাজনীতি করে বলি বা রাজনীতিক বলি, তারা আসলে রাজনীতিক, তারা দল করে, পরিষ্কার তারা দলটা বলে। এবার
এই নির্বাচনে মানে আপনি বলছেন বিগত নির্বাচনে একটা মতাদর্শ লাগে, একটা মূল্যবোধ লাগে, একটা মতাদর্শ লাগে, একটা দর্শন লাগে, একটা কর্মসূচি লাগে, একটা সমাজকে বুঝতে হয়, একটা অর্থনীতিকে বুঝতে হয়, হ্যাঁ, এবং মানুষকে বুঝতে হয় সবথেকে বড়। কিন্তু এটা আমাদের দেশে নেই। ফলে যারা রাজনীতি করে বলে যাদেরকে আমরা চিনি তারা আসলে দল করে। এবার আমার অঞ্চলে, আমি একটি পঞ্চায়েত এলাকায় থাকি, ওখানে একটা ব্যানার দেয়া আছে, তাতে বলা হয়েছে যে গোটা পঞ্চায়েতটাই হচ্ছে কন্টেইনমেন্ট। এটা কিন্তু সাধারণ মানুষকেও জানি, এবং তার দূরে তৃণমূলের পার্টি অফিস আছে, এবং গোটা বাজারে অধিকাংশ লোকজন যারা খাবার বিক্রি, বিশেষ করে কেউ মাছ করে, এবং তারা নানা রকম কথা বলছে, তাদের থুতু ছিটছে, হাতে স্যানিটাইজেশন কোনো ব্যাপারই নয়, বেপরোয়া ভাবে করছে, এবং তারা একটা ব্যানার ঝুলিয়ে খালাস যে আমরা কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে দিলাম। এটা যদি ভোটের আগে হতো, তাদের উপর যদি ভোট নির্ভর করতো, তারা অনেক বেশি সক্রিয় হতো এবং কাজ করতো। মানে এখানে আমাদের পঞ্চায়েতের 17টা আসন, 17টাই তৃণমূল, বিরোধী কেউ নেই, এবং এই 17 জনই বাড়িতে বসে ঘুমোয়, মানে অন্তত মানুষের জন্য কোনো কাজ এরা করেন। ওই 1 কোটি টাকা এখন তো এছাড়া আপনাদের 13, 14 এবং 15 ফিনান্স কমিশন প্রচুর টাকা দিয়েছে, সেই টাকায় তারা কাজ করছে। আমাকে সুব্রত মুখার্জি নিজে বলছে উন্নয়ন নালা খাবে, মানে উন্নয়নের কাজ না করে তারা খাবে কি? তাহলে এখন এই হচ্ছে পরিস্থিতি, এরা কেউ দায়িত্ব নিয়ে করেন। আর একটা তথ্য দিই এখানে, শ্রমজীবী হাসপাতাল ছিলাম 100 বেডের কোভিড হাসপাতাল হিসেবে গত 2 বছর তারা কাজ করেছিল। তাদের সরকারের কাছে পাওনা ছিল 8 কোটি টাকা। মুখ্যমন্ত্রী নিজে, তারা যান, মুখ্যমন্ত্রী নিজে নবান্নে ওই হাসপাতাল কোভিড হাসপাতালে ট্রিটমেন্ট কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা মুখ্যমন্ত্রী নিজে নবান্নে ঘোষণা করছে। এবং একজন অত্যন্ত উচ্চ পদের আমার সাথে হঠাৎই দেখা হয়েছে, তিনি বলছেন কি আপনি খুশি তো আপনাদের হাসপাতাল? আনলাম তো বটে, কিন্তু এখন তিনি আর ফোনও ধরছেন না, কারণ সরকারের কাছে ওই হাসপাতালের পাওনা হচ্ছে 8 কোটি টাকা। সরকার এখনো সে 8 কোটি টাকা এক পয়সাও দেয়নি। এবং শুধু তাই নয়, সিএমএইচকে আমি মাঝখানে কথা বলেছিলাম, উনি বলছেন আমরা ওটা 18 লাখ টাকা পাবে, ওরা কেন 8 কোটি বলছে জানি। অর্থাৎ এবং সেখানে কোভিড ট্রিটমেন্ট করা বন্ধ, অন্য হাসপাতালগুলো চিকিৎসা করবে না এরপরে। এই হচ্ছে ব্যাপার। শ্রমজীবী হাসপাতাল যার কোনো মালিক নেই, যারা কর্পোরেট হাসপাতাল নয়, বিভিন্ন গণউদ্যোগে গড়ে তোলা হাসপাতাল, হাসপাতালের সম্পর্কে ত্রুটি বিচ্ছুতি থাকে, চিকিৎসায় নানা রকম সমস্যা তৈরি হয়, কিন্তু সেখান থেকে মানুষ যথেষ্ট সাহায্য পায়। যথেষ্ট স্বাস্থ্যকেন্দ্রে হিসেবে শ্রমজীবী হাসপাতাল বহু মানুষ আস্থার জায়গা, যেহেতু তারা অনেক কম পয়সায় ট্রিটমেন্টটা করে, কিন্তু তাদের 8 কোটি টাকা পায়। ফলে এবং দরকার নেই, সরকার যদি সত্যি সিরিয়াস হতেন, এটা আরো একটা ব্যাপার। অবানী দাস, তিনি সিএমওই ছিলেন হাওড়ায়, তিনি আমাকে বললেন যে একটা বাড়ি দেখা হয়েছে, ওটাও কোভিড হাসপাতালে করা চেষ্টা চলবে, এবং একদল একটা হাসপাতাল বলেছে আমরা পরিকাঠামো করে দেবো, আপনারা শুধু আমাদের অনুমতি দিন যে হ্যাঁ এই বিল্ডিংটায় আপনারা এই কাজটা করুন। ভবানী দাস বললেন না এইটুকু একটা বড় ব্যাপার নয় ইত্যাদি, শুধু আমাকে একবার হেলথ এবং ফিনান্সের সাথে কথা বলেন। তারপরে উনি বললেন যে না না ওটা হচ্ছে না, কেন হচ্ছে না আমি বলবো না, কিন্তু হচ্ছে। আমি এবার দায়িত্ব নিয়ে বলছি, ওই বাড়িটাতে প্রমোটিং করবার জন্য তৃণমূলের লোকের মধ্যে মারামারি চলছে। ওটা কোভিড হাসপাতাল হয়ে গেলে তাহলে প্রমোটিংটা হবে না, ফলে মানুষ মনে মরুক। ওই হাসপাতাল আপনারা দেখতে পাবেন বেলুড়ের 5 নম্বর জিটি রোড যে শ্রমজীবী হাসপাতাল, তার পিছনে একটি 3তলা বাড়ি আছে। মানুষের কথা না ভেবে তারা প্রমোটারের কথা ভাবছে। একদম আলোচনা যে বিপজ্জনক একটা পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছি, কি করে প্রতিরোধ করা যায়। খুব সংক্ষেপে 2 জন চিকিৎসক রয়েছেন, আমি প্রথমে পণ্যব্রত গুণের কাছে আসবো। ডাক্তার গুণ, যদি বলেন এই সময়টা মোকাবিলা করবার জন্য কি বার্তা, মানে কি বলতে চাইবেন আপনি খুব সংক্ষেপে সাধারণ মানুষের জন্য? সরকারের কাছে যেটা আবেদন করব, সরকারের কাছে আবেদন না, এটা তো দাবি করা উচিত আমাদের। মানে আমরা দাবি করেছি, আমরা কিন্তু অনুরোধ করিনি। আমরা আমাদের যে ইমেল আমরা দাবি করেছি যে আপনি গঙ্গাসাগরটাকে এবারের মতো বন্ধ করুন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে পুরসভা নির্বাচন এমনিতেই অনেকটা পিছিয়ে আছে, তো সেটা যদি 2 মাস 3 মাস আরো পিছিয়ে রাখা হয় তাতে খুব একটা কিছু যাবে আসবে না। তো পুরসভা নির্বাচনকেও বন্ধ করা উচিত। এই দুটো আমাদের সরকারের কাছে আবেদন। আর সাধারণ মানুষের কাছে আবেদন যে এই আপনারা করোনাকে আটকানোর জন্য যে উপায়গুলো আমাদের হাতে আছে, মাস্কের ব্যবহার, শারীরিক দূরত্ব,
আহ, বজায় রাখা, ভিড় জায়গা অ্যাভয়েড করা, এই ব্যাপারগুলোই করুন। আমি ওই একজন বক্তা যে পিউনিটিভ মেজারের কথা বললেন, আমি পিউনিটিভ মেজারের পক্ষে একদমই নই। পিউনিটিভ মেজারের পক্ষে যদি কে পিউনিটিভ মেজার নেবেন? মুখ্যমন্ত্রী যে কথা বলেন যখন, তিনি মাছটাকে থুতনির নিচে নামিয়ে কথা বলেন, তিনি কি পেনাল মেজার নেবেন? মানুষকে সচেতন করতে হবে। হ্যাঁ, সচেতন করার জন্য যে সময় লাগে, সময় দিতে হবে, তো তার জন্য আমাদের যে মূল্য চোকানোর আছে, চোকাতে হবে মূল্য। কিন্তু মানুষকে সচেতন না করে কেবলমাত্র পেনাল মেজার দিয়ে কোনো কিছু করা যায় বলে আমি মনে করি না। বেশ, আমি একেবারে শেষে চলে এসেছি। আমি ডাক্তার অরিন্দম বিশ্বাসের কাছে জানতে চাইবো, ডাক্তার বিশ্বাস, একটা বিষয় একটু পরিষ্কার করতে চাইবো যে বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করছেন, অধিকাংশ চিকিৎসকরাই বলছে এই মাস্কগুলো কোনো মানে নেই। হয় যেটা বলা হয় সার্জারি মাস্ক অথবা N95, এর বাইরে যে মাস্কগুলো ব্যবহার করছে রং বেরঙের পোশাকের সাথে মিলিয়ে বাজারে, সেগুলো কি সত্যি কোনো কার্যকরী ভূমিকা নেয়? এক্ষেত্রে তো প্রচারটা আসা দরকার, প্রচার করা উচিত। ডাক্তার বিশ্বাস, নিশ্চয়ই প্রচার করা উচিত, কিন্তু এত ব্যয়বহুল কিছু কিছু ক্ষেত্রে সবাই সেটা কিনতে পারেন না। সেটা প্রশাসনের দায়িত্ব, এবং প্রশাসন যদি সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, আমি সেটা স্বাগত জানাবো। আর আরেকটা কথা, মাস্ক যারা পরবেন না, আমি স্যারের সাথে, ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীর সাথে একমত যে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, সবকিছুতে মুখ্যমন্ত্রীকে টেনে আনলে হবে না। যারা করছে না, প্রশাসনকে একেবারে কড়া বার্তা দেওয়া হোক। এক শ্রেণী ইচ্ছাকৃত পড়ে না, তারা পকেটে রাখে, তাদেরকে একেবারে ধরে শাস্তি দাও, নয়তো গিয়ে কারাগারে ঢুকিয়ে দাও। এই জায়গা করতে হবে, এরকম একটা জায়গা করতে হবে। কারণ স্যার যেটা বলছেন ঠিক, আমি যদি কাউকে বলতে যাই, সে বলবে আপনি কে। তখন পুলিশের যদি কেউ বলে, তখন দেখবেন সঙ্গে সঙ্গে বাস্তাসে পড়ে নিচ্ছে। কারণ ভারতবর্ষের এটাও কিন্তু একটা গল্প। তো সেই জায়গা থেকে আমাকে দূরত্বটা রাখতে হবে। আর মানুষের কাছে আবেদন, গঙ্গাসাগর মেলা হবে, এটা একটা ইগোর ব্যাপার হয়ে গেছে। ও গঙ্গাসাগর মেলা হচ্ছে ধরে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। নিজস্ব লকডাউন করতে হবে, যতক্ষণ আমরা বাইরে থাকবো, বাকি সময়টা ঘরের মধ্যে আমরা থাকবো। এই ব্যবস্থাটা আমাদের করতে হবে। সুতরাং আর কিছু করার নেই, আমাদের নিজের জন্য আমরা নিজেদের জন্য নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। আমরা মূলত বুঝবার চেষ্টা করলাম যে জনস্বাস্থ্য কিভাবে উপেক্ষিত হচ্ছে রাজনীতির চাপে এবং অন্য আরো অনেক বাধ্যবাধকতার কারণে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও, যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন। আবারও বলছি, আমরা মূলত একটা সচেতনতা গড়ে তোলবার প্রয়াস করছি। আমরা মনে করছি অন্য স্বরগুলো বা অন্য মতামতগুলো যেগুলো উপেক্ষিত হচ্ছে, সেগুলো সামনে তুলে আনা অত্যন্ত জরুরি। একটা বিপদের মধ্যে আছি আমরা, তবে আতঙ্ক নয়, আমাদের সতর্ক থাকতে হবে নিজেদের জন্য, এবং অন্যকে সুরক্ষিত রাখাটাই নিজেকে সুরক্ষিত রাখার সবচেয়ে বড় উপায়। অন্তত এই করোনা আমাদের সেটাই দেখিয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ অনুপম অনলাইন এই পর্যন্তই। অনুপম অনলাইন আবারও আগামীকাল রাত ঠিক 8টায়। না, বানানো প্রশ্নের সাজানো উত্তর নয়, এমনকি চোখে চোখ রাখার নাটকও নয়। এখানে তীব্র প্রশ্ন আর তর্কে খুলে যাবে সব মুখোশ। না, খেলা হবে না, প্রশ্ন হবে, তর্ক হবে শির দ্বারা সোজা রেখে। প্রতি সোম থেকে শুক্রবার রাত ঠিক 8টায় 24 আওয়ার্স টিভিতে আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন, রংহীন ভাবনার রংবাজি।